ত্রিপুরার রক্তাক্ত অতীত থেকে রাজনীতির মঞ্চ। নমস্কার সবাইকে। ইতিহাস কখনো এমন কিছু গল্প বলে যা শুনলে অবাক হতে হয়। ভাবুন তো, যদি কোনো মানুষের হাতে নিরীহ মানুষের রক্ত লেগে থাকে, পুরুষ, নারী, শিশু, এমনকি নবজাতকেরও, যদি সেই মানুষটি কোনো সময়ে গ্রাম আক্রমণ করে, মানুষকে অপহরণ করে, বন্দি করে, হত্যা করে, বছরের পর বছর আতঙ্ক সৃষ্টি করে, তাহলে সাধারণভাবে আমরা কি আশা করি? আমরা ভাবি এমন একজন মানুষ হয়তো সারা জীবন জেলে থাকবে, অথবা তাকে ফাঁসি দেওয়া হবে, অথবা ইতিহাস তাকে একজন অপরাধী হিসাবে মনে রাখবে। কিন্তু রাজনীতি অনেক সময় অন্য গল্প বলে। ত্রিপুরার ইতিহাসে এমন এক বাস্তবতা দেখা গেছে, যেখানে অনেক সময় সশস্ত্র আন্দোলনের নেতারা পরে রাজনীতির মূলধারায় প্রবেশ করে নিজেদেরকে করে তুলেছেন মন্ত্রী, কেউ হয়েছেন বিধায়ক, আবার কেউ হয়েছেন সরকারি কর্পোরেশনের চেয়ারম্যান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার সেই বিতর্কিত এবং জটিল ইতিহাস, খগেন্দ্র জমাতিয়া থেকে বিজয় রাংখল এবং রঞ্জিত দেববর্মা পর্যন্ত। এই গল্প শুধু তিনজন ব্যক্তির নয়, এটি ত্রিপুরার ইতিহাস, সংঘাত, রাজনীতি এবং পরিবর্তনের গল্প। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। ত্রিপুরার জনসংখ্যাগত পরিবর্তন এবং সংঘাতের সূচনা। ত্রিপুরা একসময় একটি রাজন্য শাসিত রাজ্য ছিল, যেখানে প্রধানত আদিবাসী জনগোষ্ঠীর বাস ছিল। 1947 সালের দেশভাগের পর পূর্ব পাকিস্তান থেকে বিপুল সংখ্যক বাঙালি শরণার্থীরা ত্রিপুরায় আসতে শুরু করে। এই অভিবাসনের ফলে রাজ্যের জনসংখ্যাগত ভারসাম্য দ্রুত পরিবর্তিত হয়। একসময় যেখানে আদিবাসীরা ছিল সংখ্যাগরিষ্ঠ, সেখানে ধীরে ধীরে তারা সংখ্যালঘু হয়ে পড়ে। এই পরিবর্তনের ফলে ত্রিপুরার সমাজে অসন্তোষ এবং রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। অনেক আদিবাসী সংগঠন দাবি করতে শুরু করে যে তাদের ভূমি, সংস্কৃতি এবং রাজনৈতিক অধিকার বিপন্ন হয়ে পড়ছে। এই পরিস্থিতির মধ্যে ধীরে ধীরে জন্ম নেয় বিভিন্ন সশস্ত্র সংগঠন। ত্রিপুরার সশস্ত্র সংগঠনগুলির উত্থান কিভাবে হয়? 1970-এর দশক, 1980-এর দশকে ত্রিপুরার বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন গড়ে ওঠে। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল ত্রিপুরা ন্যাশনাল ভলেন্টিয়ার্স TNV, অল ত্রিপুরা টাইগার ফোর্স ATTF, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা NLFT অথবা ATPLO। এই সংগঠনগুলির অনেকেই দাবি করত যে তারা আদিবাসী অধিকার রক্ষার জন্য সংগ্রাম করছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক সংগঠন সহিংসতার পথে চলে যায়। গ্রাম আক্রমণ, অপহরণ, হত্যা, চাঁদাবাজি, এইসব ঘটনা ত্রিপুরার বহু এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছিল। এবার আসছি খগেন্দ্র জমাতিয়া, জঙ্গি নেতা থেকে মন্ত্রী। এই ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলেন খগেন্দ্র জমাতিয়া। তিনি 1980-এর দশকে ATPLO নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সময় ত্রিপুরার আদিবাসী আন্দোলন এবং বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর কার্যকলাপ ক্রমশ বাড়ছিল। খগেন্দ্র জমাতিয়া সেই আন্দোলনেরই একটি অংশ ছিলেন। পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতি বদলাতে শুরু করে। সরকার সশস্ত্র সংগঠনগুলির সঙ্গে আলোচনা শুরু করে এবং অনেক ক্ষেত্রে আত্মসমর্পণের প্রক্রিয়া চালু হয়। খগেন্দ্র জমাতিয়া শেষ পর্যন্ত আত্মসমর্পণ করেন। তারপর তিনি মূলধারার রাজনীতিতে যোগ দেন। পরে তিনি CPM দলের হয়ে রাজনীতিতে সক্রিয় হন এবং মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। এটি ছিল ত্রিপুরার রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত পরিবর্তন। তার প্রেরণায় বাকিরাও একই পথ হয়তোবা অনুসরণ করেছে। তারপরে আসছি বিজয় রাংখল, স্বাধীন ত্রিপুরার দাবিদার থেকে রাজনীতিবিদ। ত্রিপুরার ইতিহাসে আলোচিত জঙ্গি নেতাদের একজন হলেন বিজয় রাংখল। তিনি ছিলেন ত্রিপুরার ন্যাশনাল ভলেন্টিয়ার্স বা TNV সংগঠনের প্রধান নেতা। 1970-এর দশকের শেষ দিকে TNV সংগঠন গঠিত হয়। এর লক্ষ্য ছিল আদিবাসীদের রাজনৈতিক অধিকার রক্ষা এবং অভিবাসনের বিরুদ্ধে আন্দোলন। 1980-এর দশকে TNV ত্রিপুরায় একটি শক্তিশালী সশস্ত্র সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করে। এই সময় রাজ্যের বহু সহিংস ঘটনা
আমরা দেখতে পাই। পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে সমস্যার সমাধানের চেষ্টা শুরু করা হয়। অবশেষে 1988 সালের 12ই আগস্ট একটি ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে টিএনবি আত্মসমর্পণ করে এবং সশস্ত্র আন্দোলনের অবসান ঘটে। এরপর বিজয় রাঙ্কল মূলধারার রাজনীতিতে প্রবেশ করেন। তিনি আইএনপিটি দলের নেতা হন এবং ত্রিপুরার বিধানসভার সদস্য বা এমএলএ নির্বাচিত হন। আর এখানে ভারতীয় জাতীয় কংগ্রেসের একটা গুরুত্বপূর্ণ ভুল ছিল, যেখানে একজন জঙ্গি নেতাকে রাজনৈতিক শুদ্ধিকরণ দিয়ে এমএলএ নির্বাচিত করা হয়। আর এর পূর্বে সিপিএম খগেন্দ্র জমাতিয়াকে শুদ্ধিকরণ করেছিল। তারপরে আসছি ললিত দেববর্মা। ত্রিপুরা সশস্ত্র আন্দোলনের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ নাম হচ্ছে ললিত দেববর্মা। তিনি অল ত্রিপুরা ট্রাইবাল ফোর্স গঠন করেছিলেন। পরে তিনি আত্মসমর্পণ করেন। এরপর তাকে একটি সরকারি কর্পোরেশনের চেয়ারম্যান করা হয়। এটিও সেই ধারার একটি উদাহরণ যেখানে সশস্ত্র আন্দোলনের নেতারা পরে প্রশাসনিক ও রাজনৈতিক পদে আসীন হন। এরপর আসছি রঞ্জিত দেববর্মা, এটিটিএফ এর প্রধান। ত্রিপুরা সশস্ত্র আন্দোলনের পরবর্তী সময়ে আরেকটি গুরুত্বপূর্ণ নাম উঠে আসে, তিনি হলেন রঞ্জিত দেববর্মা। তিনি ছিলেন অল ত্রিপুরা টাইগার ফোর্স বা এটিটিএফ এর প্রধান। 1990 থেকে 2000-এর দশকে এটিটিএফ ত্রিপুরা অন্যতম সশস্ত্র সংগঠন ছিল। এই সংগঠনের বিরুদ্ধে বহু সহিংস ঘটনার অভিযোগ ছিল। গ্রাম আক্রমণ, অপহরণ, হত্যার মতো ঘটনা সেই সময়ের সংবাদে বারবার উঠে আসে। 2012 সালের 30শে ডিসেম্বর একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব ঢাকায় রঞ্জিত দেববর্মাকে গ্রেপ্তার করে। 2013 সালের 13ই জানুয়ারি তাকে ভারতের হাতে তুলে দেওয়া হয়। মেঘালয়ের দাউকি সীমান্ত দিয়ে তাকে ভারতে আনা হয়। সেখান থেকে তাকে আগরতলায় নিয়ে আসা হয়। এরপর তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন সহিংস ঘটনার মামলা চলছিল। এবার নতুন সময়, নতুন বাস্তবতা। রঞ্জিত দেববর্মার ঘটনায় একটি নতুন বাস্তবতা দেখা যায়। এই সময়ে মিডিয়া অনেক শক্তিশালী হয়ে ওঠে, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবও বেড়েছে। একটি নতুন প্রজন্ম তৈরি হয়েছে যারা সহিংসতার ইতিহাসকে ভিন্নভাবে বিচার করে। ফলে প্রশ্ন উঠতে শুরু করে, একজন সাবেক জঙ্গি নেতা আবার কি রাজনীতির মূলধারায় ফিরতে পারেন? সময়ের সঙ্গে সঙ্গে রঞ্জিত দেববর্মার জীবনে বড় পরিবর্তন আসে। 2023 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তিপ্রামথা পার্টির প্রার্থী হিসাবে অংশগ্রহণ করেন। তিনি রামচন্দ্রঘাট এসটি সংরক্ষিত বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন। বর্তমানে তিনি ত্রিপুরার বিধানসভার সদস্য বা এমএলএ। তিনি এখন রাজ্য রাজনীতিতে সক্রিয় এবং বিধানসভায় বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। ত্রিপুরার ইতিহাস আমাদের দেখায় যে রাজনীতি এবং সংঘাতের সম্পর্ক অত্যন্ত জটিল। কখনো সহিংসতার শেষ হয় শান্তি চুক্তির মাধ্যমে, কখনো সাবেক জঙ্গি নেতারা রাজনীতিতে প্রবেশ করেন, আবার কখনো ইতিহাস তাদের অন্যভাবে বিচার করে। কিন্তু একটি বিষয় স্পষ্ট, রক্তের ইতিহাস সহজে মুছে যায় না। সময় পেরিয়ে যায়, রাজনীতি বদলে যায়, কিন্তু সেই ইতিহাস সমাজের স্মৃতিতে থেকে যায়। ত্রিপুরার ইতিহাস বোঝার জন্য এই ঘটনাগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি সেই ধরনের জনপ্রতিনিধিদের নিয়ে থাকব যারা একসময় অস্ত্র হাতে তুলে নিয়েছিল, গ্রাম থেকে শহর উজাড় করে দিয়েছিল, কত মায়ের সিঁদুর মুছেছিল এবং কত বাচ্চার শৈশবের মধ্যে তাদের প্রাণ কেড়ে নিয়েছিল, কত মার সন্তানকে তাদের কুল থেকে কেড়ে নিয়েছিল? প্রতিটা গ্রাম, প্রতিটা শহর, প্রতিটা বাজার তাদের আক্রমণে আতঙ্কিত ছিল। তারা আত্মসমর্পণের মতো নাটক মঞ্চস্থ করে শেষ পর্যন্ত সকল কালিমালিপ্ত অধ্যায়কে শুদ্ধিকরণের মাধ্যমে রাজনীতিতে অংশগ্রহণ করে। পবিত্র বিধানসভা, যেখানে জনগণের কথা বলা হয়, যেখানে গণতন্ত্রের পীঠস্থান হিসাবে সংজ্ঞায়িত করা হয়, সেই পীঠস্থানে সেই এককালের জঙ্গি নেতা, জাতীয় কিংবা আঞ্চলিক, স্থানীয় কিংবা প্রাদেশিক,
রাজনৈতিক সমর্থন পেয়ে আজকে রয়েছে বহাল তবিয়তে, ভোগ করছে জনগণের পয়সা, ভোগ করছে ভিআইপির অভিদা, তাহলে আমাদের গণতন্ত্র কোন পথে? ভিডিওটা বাস্তবিক এবং তথ্য প্রমাণের উপর তৈরি করা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ভিডিওর মধ্যে অতিরঞ্জিত কিছুই নেই। যদি কোনো কিছু বাদ যেয়ে থাকে তাহলে তাদের নৃশংসতার কাহিনীগুলি এই ভিডিওর মধ্যে তুলে ধরা সম্ভব হবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর রাজনীতিতে জঙ্গি নেতা নয়, রাজনীতিতে শিক্ষিত মানুষের সমাহার হলে গণতন্ত্র আরও মজবুত হবে। গণতন্ত্রকে মজবুত করতে চাইলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এত বেশি পরিমাণে শেয়ার করবেন যাতে মানুষের মধ্যে জনজাগরণ ঘটে এবং এই ধরনের নেতাদের যাতে বহিষ্কার করা হয়, এই আবেদন এই ভিডিওর মাধ্যমে রইল। নমস্কার।